প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি এই করোনাময় সময় তোমরা ভালো আছো সবাই। আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিবিএস সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে। তোমাদের নিশ্চয় মনে আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আমরা এর আগেও কিছু ক্লাস নিয়েছি। তো পূর্বের ক্লাসের নয় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের দ্বিতীয় অধ্যায়টার নাম ছিল হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের আলোচনার বিষয় ছিল এই অধ্যায়টা। আজকে আমরা হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নেব। দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা বলেছিলাম যে প্রথম ক্লাসের মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট, অর্থাৎ এই বিষয়টা নিয়ে আলোচনা ছিল। এবং প্রথম লেকচারে আমরা সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। সরলরৈখিক পদ্ধতির আলোচ্য বিষয়গুলো কি কি ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, অর্থাৎ পরীক্ষায় কোন বিষয়গুলো আমাদের আসে সেই বিষয়গুলো ছিল। তো আজকে হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল সমস্যা নিয়ে সরলরৈখিক পদ্ধতি অর্থাৎ স্ট্রেট লাইন পদ্ধতি নিয়ে, স্ট্রেট লাইন মেথড নিয়ে কথা বলবো। এবং এই পদ্ধতিতে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নের প্রতিটি বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো একটু দেখো, সমস্যা হচ্ছে গ্লোব কোম্পানি পারচেজ এ মেশিন। গ্লোব কোম্পানি একটা মেশিন ক্রয় করেছে at a cost of টাকা 18,000, যার দাম ছিল কত? 18,000 টাকা on January 1, 2018। অর্থাৎ এটার অর্থ হলো গ্লোব কোম্পানি 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা মেশিন ক্রয় করেছিল যার দাম ছিল কত? 18,000 টাকা। The machine is expected to have a salvage value of টাকা 2,000। এই মেশিনের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত? 2,000 টাকা। এট দ্য এন্ড অফ 4 ইয়ার্স ইউজফুল লাইফ, 4 বছর যখন এটার মেয়াদ শেষ হবে তখন এটার দাম হবে কত? 2,000 টাকা। অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য কত? 2,000 টাকা ছিল। দ্য কোম্পানি ইউজেস স্ট্রেট লাইন মেথড। কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে হিসাব ধার্য করে, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিটা কি করে? ব্যবহার করে। তো এখানে আমাদের যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ একটু আমরা দাগ দিয়ে নিই সেগুলো। মেশিনের ক্রয় মূল্য ছিল কত? 18,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য ছিল কত? 2,000 টাকা। ইউজফুল লাইফ ছিল কত? 4 বছর। এই তিনটে জিনিস হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। অঙ্কটা সারমোট এরকম: গ্লোব লিমিটেড 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা মেশিন ক্রয় করেছে, যে মেশিনের দাম ছিল কত? 18,000 টাকা। এই মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয়েছে 4 বছর, এবং 4 বছর শেষে এই 18,000 টাকার মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে কত? 2,000 টাকা। এই তো আমাদের হচ্ছে প্রশ্নের সারমর্মটা। এখান থেকে আমাদের কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে আসতে পারে আমাদের হচ্ছে 1 নম্বরে রেট অফ ডেপ্রিসিয়েশন। কি আসতে পারে? রেট অফ ডেপ্রিসিয়েশন। এটার ফর্মুলাটা ছিল আমাদের 100% ডিভাইডেড বাই estimated useful life। কি ছিল আমাদের ফর্মুলাটা? কি ছিল? রেট অফ ডেপ্রিসিয়েশন শব্দের অর্থ হচ্ছে অবশ্যই হার, যা সম্পর্কে তোমাদের ইতিপূর্বে ধারণা আছে। তার ফর্মুলাটা ছিল কি? 100% ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ। 100% এখানে যদি আমি মান বসাই, 100% ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ ছিল হচ্ছে কত? 4। তাহলে আমাদের অবশ্যই হার কত পার্সেন্ট দাঁড়ায়? 25%। তো আমরা প্রথম কি পেলাম? রেট অফ ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবশ্যই হার সমান 100% ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ, অনুমিত আয়ুষ্কাল। এটা বসালে আমাদের কত পার্সেন্ট হলো? 25% হলো। এটা একটা কোশ্চেন আমাদের কিন্তু পরীক্ষায় আসে। আরেকটা কোশ্চেন হতে পারে হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 2, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান, ফর্মুলাটা ছিল এটা আমাদের কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ। একটু লক্ষ্য করো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন শব্দের অর্থ হচ্ছে বার্ষিক অবচয়। এর ফর্মুলাটা কি ছিল? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ। অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য থেকে
ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে, আর এস্টিমেটেড ইউজফুল লাইফ অর্থাৎ অনুমিত আয়ুষ্কাল দিয়ে কি হবে, ভাগ হবে। তো আমার ফর্মুলাটার মধ্যে যদি আমরা মান বসিয়ে দেই, কি দাঁড়ায় দেখো, আমার কস্ট ছিল কত 18,000, সেলভেজ গুলো ছিল কত 2,000, এস্টিমেটেড ইউজফুল লাইফ ছিল কত 4 বছর, তাহলে কস্টটা কত ছিল 18,000 টাকা, আর সেলভেজ গুলো কত ছিল 2,000 টাকা, এবং অনুমিত আয়ুষ্কাল ছিল কত বছর, 4 বছর। তো এখানে কত হয়, আমরা যদি 18,000 টাকা থেকে 2,000 টাকা মাইনাস করি তাহলে হয় হচ্ছে 16,000 টাকা। তাহলে 16,000 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 4,000 টাকা হয়। অর্থাৎ এই মেশিনের বার্ষিক অবশ্যই হবে কত, আমাদের 4,000 টাকা। এটা হচ্ছে একটা বিষয় আমাদের। তো দুটো জিনিস আমরা শিখলাম এখন, একটা হচ্ছে অ্যানুয়াল রেট অফ ডেপ্রিসিয়েশন, আর একটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের ফর্মুলাটা আবার লক্ষ্য করো, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ। তো কস্ট ছিল কত 18,000, ইউজফুল সেলভেজ ভ্যালু ছিল কত 2,000, ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ ছিল কত 4। এখানে যোগ বিয়োগ করে আমাদের কত পেলাম, 4,000 টাকা হচ্ছে আমাদের কি পেয়েছি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেয়েছি। তো প্রথম যে বিষয়টা হলো, এই দুটো জিনিস আসতে পারে আমাদের। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে জার্নাল। জার্নাল যখন আসে আমাদের, এই জার্নালগুলো কিভাবে করতে হয় সেগুলো হচ্ছে, প্রথমে যদি আমরা জার্নালের একটা ছক কাটি, ছকের মধ্যে কিছু লিখে নিতে হবে, গ্লোব কোম্পানি, এখানে লিখতে হবে কি, জেনারেল জার্নাল, অর্থাৎ সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার ছক তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা ফার্স্ট ইয়ারে করেছি, সেই নবম দশম শ্রেণীতে করেছি, আর হচ্ছে আমরা কোথায় করেছি, একাদশ দ্বাদশে যারা করেছি তাদেরও ছিল এই বিষয়টা। প্রথমটা ছিল কি আমাদের ডেট, কি ছিল ডেট। এরপরে ঘরটা ছিল কি অ্যাকাউন্ট টাইটেলস, অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশনস, হিসাবের নাম এবং ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। এরপরটা ছিল কি রেফারেন্স, রেফারেন্স। এরপরে কি ছিল ডেবিট টাকা, ডেবিট টাকা, আর একটা কি ছিল ক্রেডিট টাকা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো বন্ধুরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের জাবেদার ছক, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশনস, হিসাবের ধরন এবং ব্যাখ্যা, রেফারেন্সের পর ছিল ডেবিট টাকা ক্রেডিট টাকা ছিল। তো আমরা নিশ্চয়ই প্রথম দিন শিখেছিলাম যে জাবেদার ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে যে বছর মেশিন ক্রয় করি সে বছরে জাবেদা হয় কয়টা, 3টা, আর অন্যান্য বছর জাবেদা হয় হচ্ছে 2টা। অর্থাৎ এই সরলরৈখিক পদ্ধতি বা যে কোনো পদ্ধতিতে আমাদের টোটাল জাবেদা হচ্ছে কয়টা, 3টা। সাধারণত 3টা জাবেদার ভিতর থেকে আসে। তো আমাদের প্রথম যে জাবেদাটা ছিল, আমাদের তারিখ যদি দিই আমরা 2018 জানুয়ারি মাসের 1 তারিখ, অর্থাৎ যে মাসে আমি মেশিনটা ক্রয় করেছিলাম, তখন জাবেদাটা কি হবে, মেশিন ডেবিট ক্যাশ আর ব্যাংক কি হবে, ক্রেডিট হবে। টাকা কত ছিল আমাদের, 18,000 টাকা ছিল। এখানে হবে 18,000। আমরা একটু ব্যাখ্যাটা আজকে দেখলাম না, ব্যাখ্যা হচ্ছে আমরা অন্যদিন একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদের। তো বন্ধুরা একটু লক্ষ্য করো, কি হলো এখানে আমাদের প্রথম যে বছর মেশিনটা ক্রয় করলাম, ক্রয় সংক্রান্ত একটা জাবেদা আছে। বাংলায় কি লিখতাম, যে মেশিন হিসাব ডেবিট, নগদ অথবা ব্যাংক হিসাব কি লিখতাম, ক্রেডিট। ইংলিশে এটা হচ্ছে কি মেশিন হিসাব ডেবিট, ক্যাশ আর ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট। দ্বিতীয় যে জাবেদাটা হয়েছে আমাদের অবসর সংক্রান্ত হয়েছে, একটু খেয়াল রাখবা, অবসরটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে, অর্থাৎ এই 2018 সালের ডিসেম্বরের 31 তারিখে। জাবেদাটা কি হবে আমাদের, depreciation expense debit accumulated, depreciation কি হবে, ক্রেডিট। depreciation expense debit আর accumulated depreciation কি হয়েছে, ক্রেডিট। তো এখানে টাকা হবে কত, আমাদের মধ্যে 4,000 টাকা অবশ্যই বের হয়েছিল অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, যেটা সেটাই হবে। তাহলে আমাদের দ্বিতীয় জাবেদাটা কি হলো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হবে, ক্রেডিট। বাংলায় এটা কি লিখতাম আমরা, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব কি লিখতাম, ক্রেডিট। বন্ধুরা দ্বিতীয় একটা ঘটনা ঘটে সেখানে, সেটা হলো এটা হচ্ছে ডিসেম্বরের কত 31। এই অবশ্যইটাকে যখন আমরা আয় সারাংশে রূপান্তর করব, তখন জাবেদাটা হবে কি
ইনকাম সামারি ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি হবে? ক্রেডিট। অর্থাৎ এখানে টাকা হলো কত? 4000। এখানে টাকা হবে কত? 4000। তো আমরা একটু খেয়াল করি, এই তিনটা চাবিদা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে হয় একটা হচ্ছে কি আমাদের জানুয়ারি মাসের 1 তারিখ, অর্থাৎ যে বছর আমরা মেশিন ক্রয় করি তার প্রথম তারিখ মেশিন হিসাব ডেবিট, ক্যাশ আর ব্যাংক হিসাব কি হয়? ক্রেডিট। আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হবে? ক্রেডিট। অর্থাৎ অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। থার্ড যে জাবেদাটা হবে ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব ডেবিট, অবশ্যই হিসাবটা ক্রেডিট, সেম টাকাটা হবে 4000 টাকা। তো বন্ধুরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের 2018 সালের জাবেদা। এই জাবেদাটা যদি আমাদের প্রথম 2 বছর 3 বছর আসে, তাহলে আমাদের শুধুমাত্র শেষের দুইটা জাবেদা কি হবে? কপি পেস্ট করতে হবে। অর্থাৎ এখানে সালটা চেঞ্জ করতে হবে। 19 সালে হয়, এটাকে বৃদ্ধি করে দেই। 19 সাল হলে এখানে ডিসেম্বর 31 লিখে, এখানে ডিসেম্বর 31 লিখে এই দুইটা জাবেদা হবে। প্রথম 3 বছর হলে এই দুইটা জাবেদা 20 সালে গিয়ে হবে। অর্থাৎ শুধুমাত্র উপরে কি লিখতে হবে? সালটা পরিবর্তন করতে হবে। 18 সালের জায়গায় কি হবে? 19 সাল হবে, 20 সাল হবে। কিন্তু জাবেদা কি হবে? এই দুটো জাবেদায় কপি পেস্ট করে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট করতে হবে। অর্থাৎ যদি অন্যান্য বছর আমরা মেশিন ক্রয় না করি, তাহলে ওই সমস্ত বছরগুলোর জন্য এই দুটো জাবেদায় হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রে ডেটটা ইয়ারটা চেঞ্জ করে দিতে হবে। 18 সালের জায়গায় কত হবে? 19 সাল হবে। এটাই হচ্ছে আমাদের জাবেদার সারমর্ম। এই অধ্যায়ের সুবিধাটা হলো সমস্ত জাবেদা হচ্ছে এই জাবেদার মধ্যে থেকে অন্তর্ভুক্ত আসে। শুধুমাত্র পদ্ধতি ভিন্ন ভিন্ন হওয়ার কারণে জাবেদার ধরনগুলো কি হয়? আমাদের ভিন্ন ভিন্ন হয়। এখন তোমাদের নিশ্চয় মনে আছে যে জাবেদা যদি আমরা খুব ইজিতে বুঝে থাকি, জাবেদা বুঝলে আমাদের খতিয়ান অর্থাৎ লেজার যাকে বলি সেগুলো আমরা করতে পারি। কিন্তু সে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে অথবা বিবিএ ফার্স্ট ইয়ারে অথবা বিবিএস ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ কিন্তু আমরা জাবেদা থেকে খতিয়ান করা শিখেছি। অর্থাৎ জার্নাল থেকে লেজার কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আমরা জানি। অর্থাৎ আজকে আমাদের লেজারের নিয়ে আমরা আলোচনা করব না। এটা হচ্ছে আমাদের কি সাধারণ জাবেদা। এটা একটা কোশ্চেন কিন্তু আমাদের প্রায়ই আসে। তৃতীয় যে আরেকটা জিনিস আসে সেটা আমাদের হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল যাকে বলি, অবশ্যই যে তালিকা, সেটা আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তো আজকে আমরা একটু অবশ্যই তালিকা সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। অবশ্যই তালিকাটা কিভাবে করতে হয় সেটা একটু লক্ষ্য করবো আমরা। একটু দেখো, এখানে লিখতে হবে কি depreciation schedule, দেখে লিখতে হবে স্টেট লাইন মেথড, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে অবস্থার তালিকা কিভাবে করতে হবে সেটা একটু দেখতে হবে। এটা যদি আমাদের আসতে পারে যে প্রথম 4 বছরের জাবেদা করো, অবসর তালিকা তৈরি করো, প্রথম 5 বছরের আসতে পারে, প্রথম 3 বছরের আসতে পারে, যেভাবেই আসুক না কেন আমাদের কিন্তু অবসর তালিকাটা করতে হবে। তো নর্মালি আমাদের 4 বছর 5 বছর আসে, আমরা 4 বছর সাহায্যে আজকে অবসর তালিকা তৈরি করা শিখবো। সেক্ষেত্রে আমাদের সারি কলাম করতে হবে। যেহেতু 4 বছরেরটা করবো, তাহলে সারি দেবো হচ্ছে আমরা 5টা। কিভাবে করবো? 5টা সারি, 1 2 3 4 5। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অবস্থার তালিকা এবং আমরা কলামও করবো হচ্ছে কয়টা? 5টা। কয়টা কলাম করতে হবে? 1 2 3 4 5টা। ওকে বন্ধুরা একটু লক্ষ্য করো, প্রথমে লিখতে হবে কি ইয়ারের পরে লিখতে হবে কি 2018। 2018 পরে কত হয়েছে? 2019। 2000 কত? 20। 2000 কত হবে? 21। এরপরে ঘরটা লিখতে হবে হচ্ছে কি কস্ট, অর্থাৎ মেশিনের ব্যয় কত টাকা ছিল? 18,000 টাকা। এখানে ছিল কত? 18,000 টাকা। এখানে হবে কত? 18,000 টাকা। এভাবে লিখতে হবে। এরপরে ঘরটা হবে কি আমাদের ডেপ্রিসিয়েশন। কি লিখতে হবে?
ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবসরের গড় হবে। ডেপ্রিসিয়েশনে কত টাকা বের হয়েছিল আমাদের? 4000 টাকা বের হয়েছিল। কত টাকা? 4000। এখানে কত হবে? 4000 টাকা। এরপরের গড়টা হবে হচ্ছে কি আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে পুঞ্জীভূত অবশ্যই। এটা আমরা কিভাবে বের করব? প্রথমে লিখবো কত? 4000 টাকা। কত লিখবো? 4000। 4000 এর সাথে 4000 যোগ করলে কত হয়? 8000। 8000 এর সাথে 4000 যোগ করলে কত হয়? 12000। 12000 এর সাথে 4000 যোগ করলে কত হয়? 16000 টাকা হয়। তো সর্বশেষ যে গড়টা আমাদের হবে সেটা হলো বুক ভ্যালুর গড় অর্থাৎ বই মূল্যের গড়। বুক ভ্যালুর ক্ষেত্রে আমাদের কিভাবে বের করতে হবে একটু লক্ষ্য করো। এখানে 18000 টাকা থেকে বাদ দিতে হচ্ছে অ্যাকুমুলেটেড 4000 টাকা, তাহলে থাকে কত? 14000 টাকা। এবার 18000 থেকে বাদ দিতে হবে 8000 টাকা, থাকে কত? 10000 টাকা। 18000 থেকে বাদ দিতে হবে কত? 12000 টাকা, থাকে কত? 6000 টাকা। 18000 থেকে বাদ দিতে হবে কত? 16000 টাকা, থাকবে কত? 2000 টাকা। একটু লক্ষ্য করো বন্ধুরা, আমরা সবটা আবার একটু বোঝার চেষ্টা করতেছি। এখানে দেখো সবটা হচ্ছে কিরকম। এর নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল অর্থাৎ অবসরের তালিকা, স্ট্রেট লাইন মেথড সরলরৈখিক পদ্ধতিতে। যেহেতু 4 বছর 4টা ইয়ার হয়েছে, 4টা ইয়ারে করে লিখতে হবে। যেহেতু শুরু হয়েছিল আমার 2000 কত সাল থেকে? 18 সাল থেকে। কত সাল থেকে শুরু হয়েছিল? 2018 সাল থেকে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। 2018, 2019, 2020, 2000 কত? 21। এরপরে করতে হবে কস্ট। কস্টের পরে কত লিখতে হবে? মেশিনের যেটা ক্রয় মূল্য ছিল সেটা কত ছিল? 18000, 18000, 18000, 18000। ওকে। এরপরে করতে হবে কি? ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবসরের গড়টা। অবসরের গড়ে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবসর কত বের করছিলাম? 4000 টাকা, অর্থাৎ প্রতি গড়ে কিন্তু আমাদের 4000 টাকা হয়েছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবসর যেটাকে আমরা বলি। তারপরে কিভাবে বের করতে হয় মনে আছে নিশ্চয়ই তোমাদের? এই 4000 টাকা এখানে বসবে। 4000 এর সাথে 4000 যোগ করলে কত হয়? 8000। 8000 এর সাথে 4000 যোগ করলে হয় কত? 12000। 12000 এর সাথে 4000 যোগ করলে কত হয়? 16000। অর্থাৎ এটা হচ্ছে অ্যাকুমুলেটেড এর গড়, ডেপ্রিসিয়েশনের গড়। এরপরে সর্বশেষ যেটা বুক ভ্যালু অর্থাৎ আমার হাতে থাকে কত